অনেক অপেক্ষার পর সালমান খান অভিনীত সিকান্দার মুভিটি চলে এসেছে। তো আমিও চলে এলাম এটার এক্সপ্লেইন নিয়ে। কাউকে সত্যিকারের ভালোবাসলে তার জন্য যে কি পরিমাণ পাগলামি করা যায় সেগুলোই দেখতে চলেছে আজকের এই সিনেমাটিতে। কোনো স্পয়লার না দিয়ে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। সিনেমা শুরুতেই দেখা যায় এক মা ও তার ছেলে বিমানে করে কোথাও একটা যাচ্ছিল। ছোট্ট ছেলেটা এটা ওটা খাওয়ার জন্য জিদ করছিল, মা ওর ইচ্ছা মতো ব্যবস্থা করে দিচ্ছিল। তখনই ওনার পাশের সিটে এসে বসে একটা লোক, ওর নাম অর্জুন প্রধান। সে মূলত একটা মন্ত্রীর ছেলে। মেয়েটার পাশে বসে অর্জুন বারবার বলতে থাকে, আমি মনে হয় আগে আপনাকে কোথাও একটা দেখেছি, আপনি কি অভিনয় করেন? কিন্তু মেয়েটা বারবারই বলছিল যে না, আমি অভিনয় কিছু করি না। তবে অর্জুনও নাসরবান্দা, মেয়েটিকে জ্বালাতন করেই যাচ্ছিল। এক পর্যায়ে মেয়েটার একটা ছবিও তুলে নেয় অর্জুন, তারপর খুঁজতে থাকে অনলাইনে। কিছুক্ষণের মধ্যে পেয়েও যায়। আসলে মেয়েটা আগে সব 19-20 ভিডিও বানাতো, কিন্তু এখন সে সংসারী হয়ে গিয়েছে আর ওগুলো সব ছেড়ে দিয়েছে। এমনকি তার স্বামী ওইসব কাজ সম্পর্কে জেনেই তাকে বিয়ে করেছিল। তবে এই ব্যাপারটা নিয়ে অর্জুন মেয়েটাকে ব্ল্যাকমেইল করতে শুরু করে দেয়, আর সেই ভিডিওগুলো মেয়েটার ছোট্ট ছেলেটিকেও দেখানোর হুমকি দেয়। কিন্তু কোনোভাবে এটা মেনে নিতে পারছিল না মা। তারপর সেখান থেকে উঠে গিয়ে মেয়েটার পাশে বসে অর্জুন আর একটা ব্ল্যাঙ্কেট তুলে নিয়ে দুজনকেই ঢেকে নেয়। অর্জুনের মতলব খারাপ, প্লেনের মধ্যেই সে ওসব করার প্ল্যান করছিল। আস্তে আস্তে কম্বলের নিচ দিয়ে হাত আগাতে থাকে মেয়েটার দিকে। ঠিক তখনই পেছন থেকে কেউ ওর হাতটা ধরে ফেলে। এন্ট্রি নেয় ভাইজান। আর এটা দেখে অর্জুনের বডিগার্ড দুজনও চলে আসে, কিন্তু ওদেরকে বেধম মার দিতে থাকে ভাইজান। ওদের ফাইটের কারণে প্লেনে অনেক ঝামেলা হচ্ছিল এবং নড়াচড়া করছিল প্লেন। চোখের পলকেই ওদেরকে ধর্ষাই করে ফেলে ভাইজান। তারপর অর্জুনকে বলে, দেখ মেয়েটার পাস্ট ছিল ওই ভিডিওগুলো, আগে সে ওই কাজগুলো করতো কিন্তু এখন সে সেটা ছেড়ে দিয়েছে। তো এইটা নিয়ে আর বাড়াবাড়ি করিস না তুই, তাহলে কিন্তু এর পরিণতি ভালো হবে না। তারপর অর্জুনকে দিয়ে পা ধরিয়ে মাফও চাওয়ায় ভাইজান। এই দৃশ্যটা আবার পেছন থেকে কেউ একজন ভিডিও করে নেয়। তারপর ভাইজান আবারও গিয়ে চোখে পট্টি দিয়ে শুয়ে পড়েন। আসলে ইনি রাজকোটের রাজার বংশধর এবং ওনাকে রাজকোটের শেষ রাজাও বলা হয়ে থাকে। যদিও ওনার নাম সঞ্জয় রাজকোট, তবে বেশিরভাগ মানুষ ওনাকে রাজা সাহেব বলেই ডাকেন। ওনার আরও একটা নাম আছে সিকান্দার। এদিকে দেখা যায় এক মন্ত্রীর বাড়ির সামনে তার অনেক সমর্থক সমবেত হয়েছে। ওনার নাম প্রধান। সবাইকে হাই হ্যালো করে ঘরের ভেতরে আসে প্রধান আর খাবার টেবিলে বসে পড়ে। আসলে অর্জুন প্রধানেরই ছেলে। তখন সেক্রেটারিটাকে অর্জুনের সম্পর্কে জিজ্ঞেলে সে সবকিছু ভালোই বলে। মানে অর্জুন যে মার খেয়েছে এটা জানাতে চাচ্ছিল না মন্ত্রীকে, তাহলে সে অযথাই শুধু চিন্তা করবে। কিন্তু সে তো আগেই জানে। আর ওনাকে মিথ্যা কথা বলার জন্য সেক্রেটারির মাথার ওপর একটা প্লেট ভাঙে প্রধান আর বলতে থাকে, রাজকোটে যাওয়ার সময় আমার ছেলেকে একজন প্লেনের মধ্যে মারধর করলো, আর এখনো তোরা কিছুই করতে পারলি না। এখন যেন আবার আমার কথা শুনে এনকাউন্টার স্পেশালিস্ট প্রকাশকে রাজকোটে পাঠাইস না তোরা। আর ওকে এটাও বলিস না যে আমার ছেলেকে যে মারধর করেছে তাকে পৃথিবী থেকে উঠিয়ে দিতে। এগুলো করার কোনো প্রয়োজন নেই। মন্ত্রীর এসব কথা শুনে সেক্রেটারি বুঝে যায় যে তাকে ঠিক এমনটাই করতে ইঙ্গিত করছে প্রধান, আর সেও ঠিক তেমনটাই করে। পরদিনই প্রকাশকে ট্রান্সফার করা হয় রাজকোটের থানায়। এসেই তিনি সঞ্জয় রাজকোটের সম্পর্কে জানতে চায়। একটা ফাইল থেকে জানতে পারে সঞ্জয়ের নামে 47টা কেস ফাইল করা হয়েছিল গত 5 বছরে, কিন্তু কোনো এফআইআর হয়নি ওর নামে। কেন হয়নি জানতে চাইলেও কোনো জবাব নেই কনস্টেবলের কাছে। পরে সঞ্জয়কে ধরতে ওর বাড়িতে এসে পৌঁছে প্রকাশ। বিশাল এক রাজপ্রাসাদ। প্রথমে প্রকাশ মনে করেছিল যে হয়তো এখানে কাজ করে সঞ্জয়, কিন্তু পরে তার এই ভুল ভেঙে যায় সঞ্জয়ের বউ শাইস্ত্রী রাজকোটকে দেখে ও ওনার সাথে কথা বলে। তখন শাইস্ত্রী জানায়, আপনি আসবেন জেনে আপনার সাথে দেখা করার জন্য থানায় গেছে সঞ্জয়, তো সেখানে গেলেই পেয়ে যাবেন, সমস্যা নেই। এটা শুনে প্রকাশ থানায় ফিরতে চাইলে রানী জানায় যে আমাদের গাড়ি নিয়ে যান স্যার, পুলিশের গাড়ি আপনার জন্য সেফ না। রানীর কথার আগামাথা কিছুই বোঝে না প্রকাশ। তবে বাহিরে গিয়ে বড় মাপের একটা শখ খায়। বাড়ির বাহিরে হাজারো লাখো মানুষ, সবাই রাজা সাহেবকে ভালোবেসে এসেছে এখানে। তারপর না চাওয়া সত্ত্বেও ওদের গাড়ি নিয়ে পুলিশ স্টেশনে পৌঁছে প্রকাশ দেখতে পায় বসে আছে সঞ্জয় রাজকোট, আর তার সাথে রাজ্যের বড় বড় সব পুলিশ অফিসাররাও। তখন এক অফিসার এসে প্রকাশকে বলে, তুমি এমন ভুল কেমনে করতে পারো? তুমি যে রাজা সাহেবের বাড়িতে যাবা এটা তো কাউকে বলতে পারতা, এরপর যেন এমন ভুল না হয় কখনো। আর রাজা সাহেবের যদি কিছু হয়ে যায় তবে জনগণ কিন্তু আমাদেরকে ছাড়বে না। তারপর সেখান থেকে ছেড়ে দেওয়া হয় সঞ্জয়কে। থানা থেকে চলে যাওয়ার সময় প্রকাশ বলে, আপনি মন্ত্রী ছেলেকে মেরেছেন, তো এটার বদলা তো মন্ত্রী নিবেই, কেস কিন্তু এখানে শেষ হবে না, মনে রাখেন। তারপর এগুলো শুনে সেখান থেকে বেরিয়ে সঞ্জয় মহলের উদ্দেশ্যে রওনা দেয়। ঠিক তখনই প্রকাশকে কল দেয় শাইস্ত্রী আর বলে, স্যার বলেছিলাম না ওর কিছুই করতে পারবেন না, আমি বেঁচে থাকতে সঞ্জয়ের কিছুই হতে দিব না আমি। এটা শুনে তো অনেক রেগে যায় প্রকাশ আর বলে, এখানে জনগণের জন্য বেঁচে গেল, কিন্তু কোনো একদিন একা একা পেলে সেদিনই ওকে দেখিয়ে দিব। পরদিন সন্ধ্যাবেলাতেই সঞ্জয় শাইস্ত্রী চলে আসে একটা বিয়ের অনুষ্ঠানে। ওদেরকে আশীর্বাদ দিতে এসেছিল এরা দুজন, আর ওরা এখানে আসাতে হাজারো মানুষ এসেছিল ওদের দেখতে, আর দূর থেকে এদের ফলোও করছিল প্রকাশ। তখন কনস্টেবলটা জানায়, স্যার ইনি এত জনপ্রিয় হওয়ার অনেক কারণ আছে,
তার মধ্যে একটা কারণ হলো ঘরহীন মানুষকে রাজা সাহেব 3000 একর জমি দিয়ে দিয়েছিল বাড়ি করার জন্য। আসলেই উনি মহান, আর ওনাকে রাজকোটে পেয়ে আমরা সবাই ধন্য। এদিকে অনুষ্ঠানটা খুব ভালোভাবে চলতে থাকে। জনগণকে খাবার পরিবেশন করছিল রানী নিজেই। তখনই কনস্টেবলটা কল দিয়ে জানায় আজ রাতে কিন্তু রাজা সাহেবের ওপর অ্যাটাক হতে চলেছে, তো এটা জানিয়ে দিন রাজা সাহেবকে। তবে রানী রাজা সাহেবকে বলার মতো কোনো সুযোগই পায় না। আর আজকে সঞ্জয় এখান থেকে মহলে একাই যেতে চায়, আর বাকি সবাইকে বিয়ে এনজয় করতে বলে এখানে থেকে। সেখান থেকে যাওয়ার সময় সাইশ্রী ওমরকে মেসেজ দিয়ে এই ব্যাপারটা জানায়, আর রেডিও থাকতে বলে ওদেরকে। যেতে যেতে সামনে একটা রেল ক্রসিং আসে, ওই দিক দিয়ে একটা ট্রেন যাচ্ছিল জন্য রাস্তা বন্ধ। সেখানে গিয়ে ওদের গাড়িটা দাঁড়ায়। ঠিক তখনই অনেকগুলো গুন্ডা দুটো গাড়ি নিয়ে চলে আসে সঞ্জয়কে মারার জন্য। আর এদিকে দেখা যায় সাইশ্রী ঘুমাচ্ছিল। তখন সঞ্জয় যায় সেদিকে আর ওদেরকে বেধম পিটাতে থাকে। এতজনও যেন সঞ্জয়ের কাছে কিছুই না। আর অন্যদিকে দেখা যায় সাইশ্রী আসলে ঘুমায়নি, সে ওমরকে সবকিছু জানা তাড়াতাড়ি করে এখানে চলেও আসতে বলে। এদিকে মারামারির এক পর্যায়ে ওরা সবাই বন্দুক নিয়ে আসে সঞ্জয়কে মারবে বলে, কিন্তু তখনই ট্রেনের ভেতর দিয়ে আবসা আবসা দেখতে পায় ওইদিকে অনেক মানুষ ওদের দিকে বন্দুক তাক করে আছে। এটা দেখে গুন্ডাগুলো অনেক ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর ট্রেনটা পার হয়ে যেতে এরাও সেখান থেকে চলে যায়। সঞ্জয় কিছুই বুঝতে পারে না। আসলে রানী সবসময় সঞ্জয়কে এরকম আড়াল থেকেই সেভ করত। পরদিন সকালবেলা দুজনে গল্প করছিল। তখন সাইশ্রী একটা পেইন্টিং দেখাতে চায় সঞ্জয়কে। এটা সে অনেক দিন ধরে রাজার জন্যই বানাচ্ছিল, আর আজকে সেটা কমপ্লিট হয়ে গেছে। তখন সঞ্জয় বলে যে যাও তাহলে পেইন্টিংটা নিয়ে আসো। কিন্তু পেইন্টিংটা এনে সাইশ্রী দেখতে পায় যে রাজা অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েছে। এতে অনেক মন খারাপ হয়ে যায় রানীর। আসলে সঞ্জয় তাকে সময় বাদ দিয়ে সবকিছুই দিয়েছিল। তারপরেও সাইশ্রী অনেক খুশি, কেননা তার স্বামী সবার সুখে দুঃখে পাশে থাকে। সেদিন বিকেলে সঞ্জয় যখন তার লোকদেরকে ট্রেনিং দিচ্ছিল তখনই একটা মেইড আসে ওর কাছে আর বলে, স্যার কাল কি দিন আপনার কি মনে আছে? কিন্তু মনে করতে পারে না সঞ্জয়। তখন মেয়েটা জানায় কালকের দিনে প্রথমবারের মতো রানীর সাথে দেখা হয়েছিল আপনার। এটা শুনে সঞ্জয় খুব সুন্দর একটা সারপ্রাইজ প্ল্যানও করে। আর পরদিন সন্ধ্যাবেলাতে সাইশ্রীকে নিয়ে একটা জায়গায় চলে আসে। হাজারো ড্রোন ব্যবহার করে সুন্দর একটা সারপ্রাইজ দেয় রানীকে। এটা দেখে তো সাইশ্রী অনেক বেশি খুশি হয়ে যায়। এটা ওর জীবনে পাওয়া সবচেয়ে ভালো সারপ্রাইজ ছিল। এদিকে দেখা যায় অর্জুনের বার্থডে পার্টি হচ্ছিল। সবাই খুবই এনজয় করছিল ওর পার্টিতে, আর অর্জুনও অনেক খুশি এই ব্যাপারগুলো দেখে। ওর পার্টি চলমান থাকলে হঠাৎই সবার ফোনে নোটিফিকেশন আসা শুরু হয়ে যায়, আর এক মুহূর্তেই পুরো পার্টির মুডই চেঞ্জ হয়ে যায়। সবাই কেমন যেন অবাক হয়ে তাকাচ্ছিল অর্জুনের দিকে। এখানে কি চলছিল কিছুই বোঝা যাচ্ছিল না। পরে দেখা যায় ওই দিন প্লেনের মধ্যে করা সেই ভিডিওটা, যেটাতে অর্জুনের মেয়েটার পা ধরে ক্ষমা চাচ্ছিল। এই ভিডিওটা দেখে বাপ বেটাই তো অনেক রেগে যায়, আর সঞ্জয়কে খতম করার প্ল্যানও করতে থাকে। রাত্রেবেলা সাইশ্রী প্রেগনেন্সি টেস্ট করে জানতে পারে যে সে মা হতে চলেছে। সাথে সাথে এই খবরটা সঞ্জয়কে দিতে যায়। বলতে যাবে ঠিক তখনই বাইরে কেউ ডাকাডাকি করছিল। সেখানে গেলে দেখতে পায় মাইনিং এর ম্যানেজারটা এসেছে। সে কান্না করতে করতে বলতে থাকে, স্যার আমার অনেক বড় ভুল হয়ে গেছে। গত সপ্তাহে একটা লোক আসে আমাদের মাইনিং এ, তারও নাকি আমাদের মতোই একই ব্যবসা। তো এই জন্য আমার কাছ থেকে 50 কেজি বারুদ চায়, আর 2 লাখ টাকা অফার করে আমাকে। টাকার লোভে পড়ে আমিও ওনার কাছে বিক্রি করি। কিন্তু 2 দিন আগে পাঞ্জাবে যে ধামাকাটা হয়েছিল সেটা আসলে ওই লোকটাই ছিল, তো আমাকে ক্ষমা করে দিন প্লিজ। এগুলো শুনে অনেক রেগে যায় রাজা সাহেব, আর একটা থাপ্পড় মেরে দেয় লোকটাকে। কি করবে সে কিছুই বুঝে উঠতে পারছিল না। এদিকে পাশ থেকে এসব কিছু শুনে রানী ফোন লাগায় কনস্টেবলকে। তখন সে জানায় আপনাদের ম্যানেজারকে মারার জন্য অনেক গুন্ডা যাচ্ছে, কিন্তু তাকে বাঁচিয়ে নিন পারলে। না হলে ম্যানেজার যদি মারা যায় তাহলে ওই কেসটা সরাসরি রাজা সাহেবের উপরে এসে পড়বে, আর এতে অনেক সমস্যাও হতে পারে ওনার। থানার এরা বড় কিছু একটা প্ল্যান করছে, আর প্রকাশ স্যার এমনই, মানুষকে মারতে উনি একটুও কিচ্ছু মনে করেন না। এদিকে দেখা যায় অ্যাটাক হয়েছে ম্যানেজারের ওপর। অনেক গুন্ডা এসেছিল এখানে ওকে মারতে। তখনই সেখানে চলে আসে সঞ্জয়রা, আর শুরু হয়ে যায় ফাইট। একে একে সবাইকেই মারতে থাকে। ততক্ষণে সেখানে সাইশ্রীও চলে এসেছিল। মারামারির প্রায় শেষ পর্যায়ে গুন্ডারা বড় মাপের একটা ধামাকা করে বসে, আর তখন সঞ্জয় গিয়ে ধরে সাইশ্রীকে। দেখা যায় সবাই সেফ আছে। তখন সঞ্জয়কে ওই ম্যানেজারটাকে নিয়ে রোববার পর্যন্ত কোথাও একটা লুকিয়ে থাকতে বলে, না হলে পুলিশ ওকে মেরে দিবে। সঞ্জয় ঠিক সেটাই করে। দেখা যায় সাইশ্রীর পেট থেকে রক্ত বের হচ্ছিল, হয়তো গুলি লেগেছে ওর। তারপর ওকে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আস্তে আস্তে খারাপের দিকে যেতে থাকে। তবে সঞ্জয় তেমন কিছুই জানে না ওর ব্যাপারে। দেখতে দেখতে সোমবার চলেই আসে। খুলে যায় কোর্ট, আর সেখানে ম্যানেজারকে সাথে করে নিয়ে গিয়ে সাক্ষী দেওয়া হয় সঞ্জয়। ঠিক ওই মুহূর্তে দুনিয়ার মায়া ত্যাগ করে নাফসেরার দেশে চলে যায় সাইশ্রী। কিন্তু এখনো এই ব্যাপারটা জানে না সঞ্জয়। ঠিক তখনই হাজারো জনগণ কান্না করতে করতে কোর্টে এসে পৌঁছে, আর সঞ্জয়কে সবকিছু খুলে বলে। এটা শুনে তো সঞ্জয়ের পৃথিবীটাই যেন উল্টে যায়। কি করবে সে কিছুই বুঝে উঠতে পারছিল না। সঞ্জয় কোনোভাবে বিশ্বাস করে উঠতে পারছিল না যে সাইশ্রী আর নেই।
তারপর মেয়েদের কথায় মোবাইলের মেসেজটা চেক করে সঞ্জয়, দেখতে পায় হাজারো মেসেজ পাঠিয়েছিল সাইশ্রী, কিন্তু রিপ্লাই দেওয়া তো দূরের কথা, একবার পড়ে দেখারও সময় হয়নি সঞ্জয়ের। তারপর স্ক্রল করে নিচের দিকে আসতে প্রেগনেন্সির টেস্ট কিটটাও দেখতে পায় সঞ্জয়। এটাতে সে জানতে পারে সাইশ্রীর পেটে বাচ্চা ছিল। এটাতে আরও কষ্ট পেয়ে যায় সঞ্জয়। তখনই ডাক্তার এসে জানায় রানী তার অর্গানগুলো একটা সংস্থায় ডোনেট করে গিয়েছিল, তো প্রসেসটা খুব তাড়াতাড়ি শুরু করে দিতে হবে। এত কিছু ঘটে যাওয়াতে অনেক কষ্ট পেয়ে যায় সঞ্জয়। কিছুদিন এভাবেই কেটে যায়। হঠাৎ একদিন সঞ্জয় কল দেয় ডাক্তারকে আর জানতে চায় রানীর অর্গান কাকে কাকে দেওয়া হয়েছে। প্রথমে ডাক্তারটা বলতে না চাইলেও পরে বলতে বাধ্য হয়। মুম্বাই 3 জনকে দেওয়া হয়েছে রানীর অর্গান, একজনকে ফুসফুস, একজনকে হার্ট আর একজনকে চোখ। তো তাদেরকে একবার দেখতে যাবে সঞ্জয়। রানীর অর্গানগুলো এখনও জীবিত, এজন্য বের হয়ে পড়ে সঞ্জয় মুম্বাইয়ের উদ্দেশ্যে। ওর সাথে ওমররাও যেতে চায়, সঞ্জয় ওদেরকে না করে না। আর ট্রেনে করে কয়েক ঘন্টা জার্নি করার পরে এসে পৌঁছে মুম্বাই। প্রথমে চলে আসে একটা বস্তিতে। এখানে কামারুদ্দিন নামের ছোট্ট একটা বাচ্চাকে রানীর ফুসফুসটা দেওয়া হয়েছিল। সঞ্জয় যায় ওই ছোট্ট ছেলেটার সাথে কথা বলতে, গিয়ে জানতে পারে ছেলেটা অনাথ। ওর জন্মের পরপরই ওর বাবা মা ওকে রেল স্টেশনে রেখে চলে গিয়েছিল। এখন সে অনেকটাই খুশি। এই পুরো বস্তির সবাই তার পরিবার, আর গোটা এলাকায় তার বেডরুম। যেখানেই ঘুম ধরে সেখানেই ঘুমিয়ে যায়, আর যখন যেখানে যা খাবার পায় সেটাই খেয়ে নেয়। এসব কিছু শুনে সঞ্জয়কে ভালো খাবার ও জামাকাপড় কিনে দিতে চায়, কিন্তু সে কোনোভাবেই একা যাবে না। যদি বস্তির বাকি সব অনাথদেরকেও নিয়ে যায় তবেই শুধু যাবে কামারুদ্দিন। সঞ্জয় সবাইকেই নিয়ে যায়। বিশাল বড় একটা হোটেলে খাবার খায়, আর খুব সুন্দর সুন্দর পোশাক কিনে ওরা সবাই। অনেক মজমাস্তি করে আবারও বস্তিতে ফিরে আসে। তখন একটা মেডিকেল স্টুডেন্টের সাথে দেখা হয়। কামারুদ্দিনের অবস্থা সম্পর্কে জানতে চায় সেই মেয়েটা। পরে সঞ্জয় ওনার থেকে জানতে পারে যে এই এলাকার দূষণ অনেক বেশি, এই জন্যই এমন সমস্যা হয়েছে। শুধু কামারুদ্দিনই না, এলাকার প্রায় সবারই কম বেশি এই সমস্যাটা আছেই। তারপর নিয়ে গিয়ে একটা ময়লার স্তূপ দেখায়। এই জায়গাটা বড় একটা প্রজেক্ট হওয়ার কথা, তো এই জন্য প্রায় অর্ধেক জায়গাটা কোম্পানিটা কিনে নিয়েছে, আর বাকি অর্ধেকটাও নেওয়ার জন্য ময়লাগুলো এখানেই ফেলে পুরা, যাতে মানুষ অসহ্য হয়ে জায়গা বিক্রি করে দেয়। তখন ওর সহকারী একজনকে সঞ্জয় সবকিছু দেখে নিতে বলে দেয়। এই বাড়ির ছেলের বউকে রানীর চোখ দেওয়া হয়েছিল, ওর নাম ভাইদেহি রাঙ্গা। এদের পরিবারটায় অভাব অনটন লেগেই থাকতো। এই জন্য রাঙ্গার চোখের অপারেশন করার সময় ওর গহনাগুলো বন্ধক রাখতে হয়েছিল। তো সবকিছু জেনে সেগুলো ফেরত আনিয়ে দেয় সঞ্জয়। এতে অনেক খুশি হয়ে যায় রাঙ্গা। তারপর সেখান থেকে চলে আসে একটা হাসপাতালে। নিশা নামের একটা মেয়েকে রানীর হার্ট দেওয়া হয়েছিল, কিন্তু ওর হার্টবিট শুধু নিচের দিকেই যাচ্ছিল, ভালো হওয়ার তো কোনো লক্ষণই নেই। তখন সঞ্জয় বিদেশে এক ডাক্তারকে কল দেয়। ওর নাম জন, সে বিশ্বের ভালো কার্ডিওলজিস্টের মধ্যে একজন। তারপর ওনার সাথে ভিডিও কলে এই হাসপাতালের ডাক্তারদেরকে কন্ট্যাক্ট করিয়ে দেওয়া হয়। ওদিক থেকে জন দিক নির্দেশনা দিচ্ছিল, আর এদিক থেকে এরা অপারেশন করছিল। এভাবেই কেটে যায় অনেকক্ষণ। তারপর অপারেশনটাও সাকসেসফুল হয়ে যায়। সবকিছু ঠিকঠাক থাকায় সঞ্জয় এবার রাজকোটে ফিরে যাবে বলে সিদ্ধান্ত নেয়, কারণ সেখানেই তো রানীর সাথে কাটানোর সব মুহূর্তের স্মৃতিগুলো আছে। গাড়ি করে যেতে থাকে রেল স্টেশনে। প্রতিমধ্যে প্রধানদের একটা জনসভা হচ্ছিল। সেখানে প্রধান বলছিল, আমার ছেলে যে ভিডিওটা আপনারা দেখেছেন সেটা ভুয়া আর এআই দিয়ে বানানো। কার এত বড় সাহস আছে যে আমার ছেলের গায়ে হাত দিবে? আছে কারো এত বড় বুকের পাটা? ঠিক তখনই একটা পুলিশ দেখতে পায় সঞ্জয়কে, আর সাথে সাথেই অর্জুনকে কল দিয়ে জানা আপনাকে যে মেরেছিল সে এখানেই আছে, একটা ট্যাক্সির ভেতরে। কিন্তু বিশ্বাস করে না অর্জুন। আর ঠিক ওই মুহূর্তে প্রকাশও কল দিয়ে একই কথা জানায় যে সঞ্জয়ের ফোনের সিগন্যালটা আপনাদের জনসভা হতেই আসছে। এবার ব্যাপারটা একটু সিরিয়াসলি নেয় অর্জুন, আর লোক লাগিয়ে দেয় সঞ্জয়কে খোঁজার জন্য। এত বেশি ভিড়ের মধ্যে খোঁজা খুব একটা সহজ ছিল না ওদের জন্য। আর যখন খুঁজে পায় তখনই গাড়ি টান দিয়ে বেরিয়ে যায় সঞ্জয়রা। সাথে সাথে অন্য আরেকটা গাড়ি নিয়ে ওদেরকে পিছা করতে থাকে অর্জুন নিজেই। এক পর্যায়ে সঞ্জয়ের গাড়ির দিকে ধামাকা ছোড়ার সময় দুর্ঘটনাবশত অর্জুনের গাড়িতেই ফেটে যায়, মারা যায় অর্জুন। ব্যাপারটা যখন মন্ত্রী জানতে পারে তখন পাগল প্রায় হয়ে যায়। ওর একমাত্র ছেলে মারা গেছে, এখন সঞ্জয়কেও কিভাবে মারা যায় এটা প্ল্যান করতে থাকে সে। এদিকে সঞ্জয়রা এসে পৌঁছে রেল স্টেশনে। তখন একজনকে এখানেই থেকে যেতে বলে। তার কাজ হবে নোটো সিস্টেম থেকে ওই 3 জনের নামগুলো সরিয়ে ফেলা, যাদেরকে রানীর বিভিন্ন অঙ্গ দেওয়া হয়েছিল। কারণ ওদের সম্পর্কে যদি মন্ত্রী জেনে যায় তাহলে অনেক সমস্যা হবে ওদের, এমনকি ওদেরকে মেরেও ফেলতে পারে। তারপর ট্রেনে উঠে পড়ে সঞ্জয়। রাজকোটে ফিরে যাওয়ার সময় সঞ্জয় জানতে পারে কামারুদ্দিন আবারও অসুস্থ হয়ে পড়েছে। তারপর রাঙ্গার বাড়িতে ঝামেলা আবারও শুরু হয়ে গেছে, এই জন্য ওকে বাপের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। আর এখন সে সবসময় শুধু কান্নাই করে যাচ্ছে। আর ওইদিকে নিশার হার্টের অবস্থাও আবার খারাপের দিকেও যাচ্ছিল। এগুলো শুনে সবাইকে সাহায্য করতে সঞ্জয় মুম্বাই আর কিছুদিন থেকে যেতে চায়। ঠিক তখনই মন্ত্রীর কল আসে। সে অনেক করে হুমকি ধামকি দেয় সঞ্জয়কে, সাথে ওই 3 জনকে যদি খুঁজে পায় তাহলে ওদেরকে আগে মেরে ফেলবে এটাও জানায়। এইসব কিছুতে অনেক রেগে চেন টেনে নেমে যায় ওরা সবাই। প্রথমে চলে আসে বস্তিতে। দেখা যায় লাং ডিজিজে আজই একজনের মৃত্যু হয়েছে।
তারপরে ওরা চলে এসেছে আবারও ময়লা জ্বালানোর জন্য। এক বৃদ্ধ বাধা দিতে গেলে ওকেই মারে গুন্ডারা। তখনই সেখানে চলে আসে সঞ্জয়, সবাইকে চরম শিক্ষা দিতে থাকে। একে একে সবাইকেই ধোলাই দিচ্ছিল। এক নিমিষে সবাইকেই ধরাশায়ী করে ফেলে সঞ্জয়। তারপর সেখান থেকে চলে আসে রাঙ্গাদের বাড়িতে। এখানে এসে ওর বাবার সাথে কথা হয়, সবকিছু খুলে বলে সঞ্জয়। তখন রাঙ্গার বাবা জানায়, আমার মেয়ের 2টা বাচ্চা আছে, ওদের ভালো জায়গায় পড়াশোনা করাতে অনেক টাকার প্রয়োজন, আর সেজন্যই রাঙ্গা চাকরি করতে চায়, কিন্তু ওর শ্বশুর কোনোভাবেই মানছে না। এটা নিয়েই ওদের মধ্যে মূলত ঝামেলা। তারপর রাঙ্গাকে নিয়ে চলে আসে শ্বশুর বাড়িতে। সবাইকে অনেক করে বুঝিয়ে সুঝিয়ে ওকে রেখে যায় এখানে। যাওয়ার সময় রাঙ্গা কিছুটা পাপড় দিয়ে দেয় সঞ্জয়কে, সাথে বলে আপনার বউকে গিয়ে দিয়ে আপনাকে এটা ভেজে দিবে। কিন্তু সঞ্জয় তো আর এটা বলতে পারছে না যে আমার বউ নেই, আর ওর চোখই তোমাকে লাগিয়ে দেওয়া হয়েছে। সেখান থেকে সঞ্জয় চলে আসে নিশার বাবার সাথে দেখা করার জন্য। তখন উনি জানায় ছোটবেলা থেকেই নিশার হার্ট একটু দুর্বল ছিল। তারপর নিশা একটা প্রেম করে, ওর বয়ফ্রেন্ড অনেক খারাপ আচরণ করে নিশার সাথে, আর এগুলো থেকে নিশার হার্টের অবস্থা আস্তে আস্তে খারাপের দিকেই যেতে থাকে। এদিকে দেখা যায় সঞ্জয়ের ম্যানেজারকে রিমান্ডে নিয়ে প্রচুর মারধর করা হয়। সেখানে মন্ত্রীও চলে আসে। পরে ম্যানেজারকে জানে মারার হুমকি দিয়ে ওকে দিয়ে বলিয়ে নেয় যে ওকে বারুদ বিক্রি করতে রাজা সাহেবই বলেছিল। এখানে তার কোনোই দোষ নেই, যা দোষ সব রাজা সাহেবের। কিন্তু যদি কোর্টে গিয়ে ম্যানেজার তার বক্তব্য ঘুরিয়ে নেয়, এজন্য মন্ত্রী সেখানেই মেরে ফেলে ম্যানেজারকে। আর এটা ছড়াতে বলে যে রাজা সাহেবের ভয়ে নিজে নিজেই এমনটা করেছে। এসব ব্যাপারগুলোতে সঞ্জয় সহ বাকি সবার নামের অ্যারেস্ট ওয়ারেন্ট বের হয়ে যায়, আর প্রত্যেকটা থানায় ওদের ছবিও পাঠিয়ে দেওয়া হয়। সেদিন সকালবেলাতেই নিশাকে নিয়ে ওর বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে আসে সঞ্জয়। নিশাকে গাড়িতে রেখে যায় জিমে ওর বয়ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য। নিশার নাম শোনার পর থেকে অনেক বাজে ব্যবহার করছিল ছেলেটি। সেখানে থাকা ওর পুলিশ আঙ্কেল তো চিনে ফেলে সঞ্জয়কে, আর ওকে ওখানেই অ্যারেস্ট করতে চায়। কিন্তু এক ঝাটকায় পুলিশদেরকে ধরাশায়ী করে ফেলে সঞ্জয়, সাথে নিশার বয়ফ্রেন্ডকেও। আর নিশাকে এসে বলে যে এখনও ব্যস্ত আছে, পরে দেখা করবে। এদিকে একটা ঝামেলায় ওমরা 2জন থানায় এসেছিল। তখন সেখানে প্রকাশও এসেছিল, আর সবাইকে বলে যে এই ওয়ান্টেড লিস্টে থাকা লোকদের ছোট বড় কোনো একটা খবর দিতে পারলে মন্ত্রী তাদেরকে 1 লাখ টাকা নিজের হাতে পুরস্কার দিবে। তো তাড়াতাড়ি করে কাজ চালু করে দাও, পুরস্কারটা কিন্তু আমাদের ডিপার্টমেন্ট থেকে নিতে হবে। এগুলো শুনে ওমররা মুখ লুকিয়ে সেখান থেকে পালিয়ে চলে আসে, আর সঞ্জয়কে এসে সবকিছু খুলে বলে। রাত্রেবেলা প্রকাশ কাজ শেষ করে বাড়ি এসে পৌঁছে। এসে দেখতে পায় সঞ্জয় আগে থেকে ওর বাড়িতে বসেছিল। প্রকাশ ড্রেস খুলতেই ওকে বেদম মার দেয় সঞ্জয়, আর বলে স্যার আমাদের পিছে ঘোরা বাদ দিন। আপনার কি মনে হয় আমি আপনার ইউনিফর্মকে ভয় পাই? না স্যার, ইজ্জত করি তাই। তো আমাকে খারাপ কিছু করতে বাধ্য করিলেন না আপনি। ঠিক তখনই প্রকাশের বউ বাচ্চা চলে আসে। ওরা কিছুই বুঝে উঠতে পারে না যে এখানে এতক্ষণ কি ঘটল। আর পরদিন সকালবেলায় চলে আসে ভেদেহি রাঙ্গার বাড়িতে। এসে দেখতে পায় সে মরার চেষ্টা করছিল, আর অঝরে কান্নাও করছে। আর এটা তো তার নতুন অপারেশন হওয়া চোখের জন্য অনেক বেশি ক্ষতিকর। তখন সঞ্জয় এসে অনেক করে বোঝায়, দেখো আজ তুমি মারা গেলে কি হতো, 2 দিন 5 দিন 10 দিন পরে সবাই তোমাকে কথা ভুলে যেত, আর তোমার বাচ্চারাও কিন্তু ওই স্কুলেই পড়তো। তবে লাভ কি এসব করে বলো? যার আপনজন হারায় সেই বুঝে তার বেদনাটা কত গভীর। তোরা এমন কিছু করো না প্লিজ। তারপর সেখান থেকে বের হয়ে চলে আসে সঞ্জয়। তখনই ওর ড্রাইভারের কাছে একটা কল আসে ইউএসএ থেকে। আসলে সেদিন রাঙা যে পাপড়গুলো দিয়েছিল সঞ্জয়কে, সেটা সে আবার ওই ট্যাক্সি ড্রাইভারটাকে দিয়ে দিয়েছিল। আর ট্যাক্সি ড্রাইভারটা আবার সেটা তার এক রেগুলার কাস্টমারকে দেয় যে ইউএসএতে থাকে। সে নিয়ে গিয়ে ওর বন্ধুদেরকে ওর পাপড়গুলো খাওয়ানোর পরে খুব পছন্দ করেছে ওরা, তাই সেই লোকটা আরও চায়। তখন সঞ্জয় ওর সাথে কথা বলে ডিল ফাইনাল করে। 10 কেজি পাপড়ের বিনিময়ে $1200 করে দিবে সে। মূলত এই ডিলটা করিয়ে দিচ্ছিল রাঙ্গাকে। এখন থেকে ওর থেকেই পাপড়ি নিবে ইউএসএ ক্লায়েন্ট। সেদিন রাত্রেবেলাতেই সঞ্জয় চলে আসে ওই বস্তির অর্ধেক অংশ কেনা লোকটার কাছে। সে যেই কোম্পানিকে জমিটা কিনে দিবে ওরা ওকে 250 কোটি টাকার কমিশন দিবে বলে জানায়। তখন সঞ্জয়কে 500 কোটি কমিশন দিতে চায়। 2 কন্টেনার ভর্তি টাকা দেয় ওকে, আর জমিগুলো লিখে নেয়। তারপর পুরা বস্তি ভালো করে সাফসিকানো করা হয়। এখন বস্তিতে থাকার পরিবেশও হয়ে গেল। এদিকে দেখা যায় এতদিনে প্রকাশ সবকিছুই জেনে গেছে যে রানী সাহেবের অর্গান কাকে কাকে দেওয়া হয়েছে। তখন মন্ত্রীকে কল দিয়ে সবকিছু জানিয়ে দেয় প্রকাশ, আর এটাতে মন্ত্রী ওদের 3 জনকে মারার প্ল্যান করতে শুরু করে দেয়। একদিন থানায় একটা কাজে এসেছিল রাঙ্গার স্বামী। কাজ করার সময় হঠাৎই সে খেয়াল করে যে সঞ্জয় আর তার বাকি সহযোগীরা ওয়ান্টেড লিস্টেড ক্রিমিনাল। সাথে সাথেই বাড়িতে চলে এসে সবাইকেই বলে সঞ্জয় কোনো ডাক্তার না, সে তো অনেক বড় মাপের একটা ক্রিমিনাল। এটাতে বাড়ির সবাই তো শক খেয়ে যায়, কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। তখনই ভেদেহির বাবা চলে আসে সেখানে। ওনাকে তো বাড়ির সবাই মিলে ঝাড়া শুরু করে দেয়। সঞ্জয় নামে অনেক আজে বাজে কথাও বলে। তখন বাবা জানায়, তোমরা সঞ্জয় সম্পর্কে কি কিছু জানো? কেন সেখানে এসেছে? আর সে আসলে কে? আসলে সে রাজকোটের রাজা সঞ্জয় রাজকোট। আর ভেদেহি যেই চোখ দিয়ে দেখছে ওই চোখটা আসলে রানী সাহেবের। এজন্যই তোমাদের ভালো করতে এসেছিল সঞ্জয়। এটা শুনে সবাই তো অবাক হয়ে যায়।
এদিকে নিশার বয়ফ্রেন্ড আসে ওর সাথে দেখা করার জন্য। তখন সঞ্জয় সেখানেই ছিল। ওর বয়ফ্রেন্ডকে নিশার সমস্যার কথা বললেও বুঝে না সে, আর চিল্লাচিল্লি অনেক করতে থাকে। তখন ওকে থামাতে যায় সঞ্জয়। ঠিক তখনই ওখানে নিশা চলে আসে আর সঞ্জয়কে গালিগালাজ করতে থাকে। কেন সে তার বয়ফ্রেন্ডের সাথে অমন ব্যবহার করলো। আরও বলতে থাকে, তুমি কে আর তুমি আমার ব্যাপারে এত নাক কেন গলাচ্ছ। তখনই সঞ্জয়ের এক সহকারী বলে ওঠে, তুমি কার সম্পর্কে এগুলো বলছো জানো? রাজকোটের রাজা সঞ্জয় রাজকোটের সাথে। আর কেন সে তোমার পিছে পড়ে আছে এটা কি তোমরা জানো? তোমার ভেতরে যে হাড়টা আছে সেটা হচ্ছে রানী সাহেবার। এগুলো শুনে সবাই তো অবাক হয়ে যায়। আর সঞ্জয়ের কাছে অনেক করে ক্ষমাও চায় নিশা, আর বলে এখন থেকে রানীর হাট ভালো থাকবে আমার মধ্যে। এদিকে কামার ভেবে নিয়েছিল যে সঞ্জয় হয়তোবা তার বাবা, সেই হয়তোবা তাকে ফেলে গিয়েছিল। সেই পুরনো গিল থেকে এখন সে ওকে এত সাহায্য করছে, তো যদি ফেলে না যেত তবে এইসব কিছুই ঘটতো না। আর এসব কথা শুনে ওমর সব সত্যটা জানায় ছেলেটাকে। এটাতে সে কান্নায় ভেঙে পড়ে। কিন্তু সঞ্জয় সে ওকে অনেক করে বুঝ দেয় আর বলে, আমি তোর কিছুই হতে দিব না, আজ থেকে তুই আমার ছেলে। ততক্ষণে হাসপাতালে নিশা এবং তার ছোট বোনও চলে এসেছিল। নিশার ছোট বোন এই ঘটনাগুলো লাইভ স্ট্রিমও করছিল, মানুষকে জানাচ্ছিল যে সত্য ভালোবাসার জন্য মানুষ কি না করতে পারে। গোটা দেশের মানুষ যোগ হয়ে যায় লাইভ স্ট্রিমে, আর সঞ্জয়কেই বাহবা দিতে থাকে। বিদেশ থেকে আসা ডাক্তারকে এয়ারপোর্ট থেকে রিসিভ করতে যায় সঞ্জয় আর ওমর। ছেলেটাকে তো বাঁচাতে হবে। এই ব্যাপারটা মন্ত্রী পর্যন্ত যেতে খুব একটা সময় লাগে না। তখন মন্ত্রী ওর গুন্ডা পান্ডাকে পাঠায় হাসপাতালে আর খতম করে দিতে বলে ওই তিনজন সহ সঞ্জয়কেও। তিনি এটাও জানে যে কোনো পুলিশ আসবে না, চিন্তা করিস না। সাথে সাথে ওরা চলে আসে হাসপাতালে। এটা দেখে সঞ্জয় সাথে থাকা বাকি কয়েকজন যায় ওদেরকে থামানোর জন্য, আর ব্যাপারটা সঞ্জয়কেও জানায়। তখন সঞ্জয় আবার হাসপাতালের উদ্দেশ্যেও রওনা দেয় আর ওদেরকে বলে যে আমি আসার আগ পর্যন্ত তোরা ওদেরকে ঠেকিয়ে রাখ। এদিকে দেখা যায় প্রায় 200 জন এসেছিল ওদেরকে মারতে। তারপর ওরা কয়েকজনই তুমুল ফাইট করছিল। যদিও গুন্ডারা এত বেশি মানুষ, তারপরও কাউকেই ভেতরে ঢুকতে দেয় না ওরা এই কয়জনই। অনেকক্ষণ এভাবেই মারামারি করার পরে ওদেরকে ধরাশায়ী করে ফেলে গুন্ডারা। একদম জানে মারতে যাবে, ঠিক তখনই এন্ট্রি নেয় রাজা সাহেব। ওকে দেখে এদের জোশ যেন আরও বেড়ে যায়। তখন সবাই মিলে বর্ষা নিয়ে গুন্ডাদেরকে কচুকাটা করতে থাকে। নিমিষেই সবাইকেই খতম করে দেয় এরা। তারপর সঞ্জয় ভেতরে এসে জানতে পারে যে দুবাই থেকে ডাক্তার তো এসেছে, কিন্তু ওনাকে ইমিগ্রেশনের ঝামেলায় ফেলে দিয়েছেন মন্ত্রী। এজন্য উনি আবার ফেরত যেতে চাচ্ছেন। উনি না আসলে কিন্তু কমরকে বাঁচানো যাবে না। তখন অনেক রেগে সঞ্জয় তার দলবল নিয়ে আবারও চলে আসে মন্ত্রীর বাড়িতে। এক ঝাটকা সব গার্ডদেরকে মেরে দিয়ে ভেতরে চলে আসে। মন্ত্রীকে গিয়ে বলে, ডাক্তার চলে এসেছে আর অপারেশনটাও শুরু হয়ে গেছে। এই খুশির খবরটা তোকে দিতেই আসলাম। এটা বলেই দেয় একটা খুশি, আর বলে আমার সাথে পাঙ্গা নিতে আসবি তো এর পরে মরবি। এবারের মতো ক্ষমা করে দিলাম, আর কোনোদিনও যেন আমার চোখের সামনে দেখতে না পাই। সেখান থেকে হাসপাতালে এসে দেখা অপারেশন সাকসেসফুল। কোমর এখন প্রায় সুস্থই হয়ে গেছে। এসব ব্যাপারগুলোতে এখানে সবাই মুখে খুশির হাসি। ঠিক তখনই সেখানে চলে আসে প্রকাশ। মন্ত্রীর বাড়িতে যা করেছে এজন্য সঞ্জয়কে ধরতে এসেছিল সে। সাথে অনেকদিন আগে সে রানী সাহেবাকেও চ্যালেঞ্জ করেছিল, একা যদি পায় তবে ধরে নিয়ে যাবে ওকে, আর সেই জন্যই আজকে ওকে ধরতে চলে এসেছে। তখন হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে আসতে থাকে, কিন্তু বাইরে নিয়ে আসতে সবাই হতবাক হয়ে যায়। বাইরে লাখো মানুষ দাঁড়িয়ে আছে, সবাই রাজা সাহেবকে বাঁচাতে এসেছে। কিন্তু এটা তো রাজকোট না, তবে এত মানুষ। আসলে সঞ্জয়ের কর্মকাণ্ডে এখন মুম্বাইয়ের মানুষের ভক্ত হয়ে গেছে। এটাই তো আসল রাজার গুণ, আর একেই বলে সিকান্দার। আর এর মাধ্যমে শেষও হয়ে যায় সিনেমাটি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনটি জানাতে কমেন্ট করো। এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।